ওকে, তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের রেস্ট যে ল্যাবগুলির এক্সপেরিমেন্ট গুলি আছে সেগুলো সম্পর্কে একটু দেখা। হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ। ইউ ক্যান ওপেন ইউর মাইক্রোফোন অ্যাজ ইউ ওয়ান্ট। সো টুডে experiment 6, study on rotary skin printing machineries and its maintenance. Today we know about the rotary skin printing machineries and its maintenance. So আমাদের বোধহয় স্ক্রিন প্রিন্টিং সম্পর্কে সবার ধারণা আছে যে স্ক্রিন প্রিন্টিং সাধারণত একটা স্ক্রিন প্রিপেয়ার করে আমরা ফ্ল্যাট বেড স্ক্রিন প্রিন্টিং সম্পর্কে জেনেছি। তো ইন্ডাস্ট্রিতে আমরা সাধারণত রোটারি স্ক্রিন প্রিন্টিং দেখি, তো সেই রোটারি স্ক্রিন প্রিন্টিং সম্পর্কে আমাদের একটু জানা দরকার, সেই জন্যই আজকের এই এক্সপেরিমেন্টটা। তো আমরা যদি এখানে একটু লিটারেচারে দেখি যে সেটা কি বলছে, যে স্ক্রিন প্রিন্টিং ইজ এ প্রিন্টিং টেকনিক দ্যাট ইউজ ওভেন মেশ ফেব্রিক। এটা হয়তো সবাই দেখেছি আমরা, ওভেন মেশ ফেব্রিক। পলিস্টারের আগে সিল্ক ব্যবহৃত হতো, এখন পলিস্টার ব্যবহৃত হয়। সাপোর্ট অ্যান্ড ইঙ্ক ব্লকিং এক্সটেন্সিল, দ্য attach stencil from opens areas of a mesh transferring or other printable materials which can be pressed through the mesh and serve its image onto the substrate. So roller squeeze is moved across the screen stencil and forcing pumping ink and threads of the mesh কি আলটিমেট বলা হচ্ছে যে এরকম একটা রোটারি আমাদের স্ক্রিন থাকে, অর্থাৎ রাউন্ড স্ক্রিন থাকে, যে স্ক্রিনের গায়ে এরকম অনেকগুলো ফাঁকা জায়গা থাকে, অর্থাৎ স্টেনসিল যেটা থাকে সেটার ভিতর দিয়ে ভিতরে আমাদের স্কুইজ রোলার আছে। সেই স্কুইজ রোলারের প্রেসারের মাধ্যমে এগুলো দিয়ে আমাদের যে ডিজাইন, অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন দিয়ে আমাদের পিগমেন্টস গুলি বেরিয়ে আসে এবং আমাদের ফেব্রিকের নির্দিষ্ট জায়গায় লেগে যায়। তো নাম্বার অফ কালার ইজ ইকুয়াল টু নাম্বার অফ স্ক্রিন, আমরা সেটা জানি। রোটারি স্ক্রিন প্রিন্টিং এর ক্ষেত্রেও একই। তোমরা লক্ষ্য করলে দেখবে যে এরকম অনেকগুলো রোলার দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটি একটা ইন্ডিভিজুয়াল কালার তারা ভেরি করছে বা ক্যারি করছে। বলা হচ্ছে ডিউ টু দ্য সেমি কন্টিনিউয়াস প্রসেস, লো প্রোডাকশন এন্ড নন কন্টিনিউয়াস প্যাটার্নস এন্ড ফ্ল্যাটবেড স্ক্রিন প্রিন্টিং এন্ড ইভেন্ট মেশিন মার্কেট ডেভেলপড রোটারি স্ক্রিন প্রিন্টিং ডেভেলপ করা হয়। আসলে প্রয়োজন থেকে সবকিছুর উৎপত্তি, যখন দেখা গেল যে সেমি কন্টিনিউয়াস প্রসেসের ভিতরে একবার করতে হয় আমাদেরকে, স্কিন উঠাতে হয়, একবার ওয়াশ করতে হয়, তো তখন আসলে এই ধরনের চিন্তা ভাবনাগুলি আসলো। যে the idea was first proposed in 1947 in Portugal, but the initial commercial machine was first introduced by Stock Holland at ITMA, so Germany 163 তে তারা এটাকে লঞ্চ করে। So in concept the idea is take flat screen simply shape into a roll by selling ends of the flat screen together. আমাদের ফ্ল্যাট স্ক্রিন গুলি কিরকম, এরকম সাধারণত। তো এটাকে যখন আমরা জাস্ট রাউন্ড করছি, রাউন্ড করে প্রান্তগুলো সিল করছি। The simple modification converts a semi-continuous process to continuous one. However, initially there are many technical handles overcome before. তো আস্তে আস্তে এটার ডেভেলপ হয়েছে। এখন বর্তমান অবস্থায় আমরা ফ্যাক্টরিতে যেটা দেখে থাকি। সো এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিটা একটা রোটারি স্ক্রিন প্রিন্টিং মেশিনের ছবি। যে এরকম আমাদের কালার রিজার্ভার রয়েছে বা কালার বিম রয়েছে, সেখান থেকে আমার কালারটা রোটারি স্ক্রিন প্রিন্টিং এর ভিতরে আসবে। ওকে, এখানে স্কুইজ রোলার রয়েছে এবং এখানে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলি আছে, সেই ফাঁকা ফাঁকা জায়গাগুলি দিয়ে আমার কালারটা বের হচ্ছে প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা। সো অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন অনুসারে প্রিন্ট হচ্ছে। তো এই যে রোলারের ভিতরে কি কি থাকছে, রোলারের ভিতরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা স্কুইজিং রোলার থাকছে, অর্থাৎ কালার পিগমেন্ট গুলো আমরা নরমালি যখন ফ্ল্যাট বেড স্ক্রিন প্রিন্টিং এ প্রিন্ট করি তখন সাধারণত কি হয়, এখানে একটা স্টক থাকে যেটা দিয়ে আমরা সাধারণত টানাটানি করি, উপরে নিচে টানাটানি করি 45 আর 90 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো যার ফলে কি হয়, এটা টানাটানি করলে কালারটা বেরিয়ে যায়। তো এইখানে আসলে প্রেসার দেওয়ার জন্য আমাদের এরকম একটা স্কুইজ রোলার রয়েছে, যেটা কিনা আমাদের কালারটাকে বের করতে বা ফেব্রিক লাগাতে সাহায্য করে। ওকে, এখানে প্রিন্টিং পেস্ট রয়েছে, তারপরে ফেব্রিক এন্ড স্কুইচ রোলার এন্ড রোলার স্কিন। ওকে, তো এটা গাইড রোলার। তো এই পুরো বিষয়টা ভিতরে এরকম, ঠিক। তো রিজার্ভার থেকে কালার আসলে এটা যখন এখানে স্কুইচ করে বা ঘুরে, তো তখন কালার গুলো সাধারণত আমার যে পারফোরেটেড জায়গাগুলি আছে স্কিনের, সেটা দিয়ে বের হয়। ওকে, the principle of rotary skin printing. Now মেইন পার্টস অফ দ্য মেশিন কি কি থাকে, ফেব্রিক ফিডিং ডিভাইস, এখানে ফেব্রিক ফিড হবে। অ্যান্ড ফেব্রিক ফিডিং ডিভাইসের ভিতরে বলা হচ্ছে যে সাধারণত গাইড রোলার থাকে, আমরা স্টেন্টার মেশিনে দেখেছি, বা এ ধরনের মেশিন ইলেকট্রোম্যাগনেটিক ক্লোথ অ্যান্ড ইলেকট্রোড অ্যান্ড হেডেড, অর্থাৎ এখানে কিছু রোলার থাকে যেটার মাধ্যমে ফেব্রিকটা ফিড হয়। এখানে এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে রোলারের মাধ্যমে। দেন প্রিন্টিং সেকশন কন্ট্রোলস। তো প্রিন্টিং সেকশন কন্ট্রোলস এর ভিতরে অনেকগুলো বিষয় আছে, যেমন হচ্ছে যে দ্য ডিজাইন অফ দ্য প্রিন্টিং সেকশন প্রোভাইড ইজি অ্যাক্সেস অফ দ্য অপারেটর ফর মাউন্টিং স্ক্রিন এন্ড ইনসার্শন অফ দ্য স্কুইচ। তো এই যে এগুলো যেন জরুরি ভাবে, অর্থাৎ ইজিলি খোলা এবং লাগা যায়। অল রিপিটেড রিলেটেড জাস্ট লাইক এক্সিয়াল, ডায়াগোনাল আর লংগিটিউডিনাল স্কুইজ অ্যাঙ্গেল
and squeeze pressure can be converted while the machine is running, and once just adjusted, that repeats are maintained even after a color change. তো প্রত্যেকটা কালার চেঞ্জ হলে বা একটা করে আসলে আমাদের সেট করতে হয়। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্টিং সেকশন কন্ট্রোল ইউনিট পুরোটাকেই বোঝাচ্ছে, গিয়ার বক্স এন্ড কমন ড্রাইভ, অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের রিজার্ভার থেকে কালারটা এদিক দিয়ে ঢুকছে এই যে প্রত্যেকটা রোলারে। তো পরবর্তীতে পাশে একটা দেখতে পাচ্ছি যে ক্লিনিং ডিভাইস, পরবর্তীতে প্রিন্ট করা হয়ে গেলে এটাকে আমাদের ক্লিন করতে হয়। তারপরে যদি আমরা বলি গিয়ার বক্স এন্ড কমন ডিভাইস প্রিন্টিং কন্ট্রোলের পর, সো গিয়ার বক্সের কাজ কি? আমরা সবাই পাওয়ার টিলার বা এই ধরনের যন্ত্রাংশ দেখেছি, সেখানে গিয়ার বক্স থাকে যেটার কাজই হচ্ছে যে স্মুথলি রোটেট করা, যে ড্রাইভ দ্য শ্যাফট এন্ড synchronize with the blanket and equipped with the variable frequency control system. LPC provide productivity, control feeding units, printing paste, পাম্পিং সিস্টেম এন্ড সর্বশেষ যেটা রয়েছে ক্লিনিং, অর্থাৎ প্রিন্ট করার পর এই বিষয়টাকে আমাদের ক্লিন করতে হয় আমাদের স্কিনটাকে। আমরা নরমালি যেরকম প্রিন্ট করে থাকি ঠিক সেভাবেই, যে ওয়েল ডিজাইন হাইলি এফিশিয়েন্ট ব্রাশিং আর ক্লিনিং, ওয়াটার স্প্রে করে করা হতে পারে অথবা পানি আমরা দিয়ে ব্রাশ দিয়ে করতে পারি। ঠিক আছে, সো দিস আর দ্য ড্রাইভিং সিস্টেম, প্রত্যেকটা রোলার রয়েছে, প্রিন্টিং হেড কন্ট্রোল, স্কিন স্কুইচ, ব্ল্যাঙ্কেট ওয়াশিং এগুলো থাকছে। তো প্রিন্টিং হেডের কন্ট্রোলের মাধ্যমে সাধারণত আমরা কত স্পিডে ঘুরবে প্রত্যেকটা রোলার এবং ফেব্রিকটা কত স্পিডে যাবে এই বিষয়গুলো নির্ধারণ করে। তো এরকমটা যদি হয় যে ফেব্রিক রোলার স্পিড বেশি কিন্তু ফেব্রিকের স্পিড কম, সেই ক্ষেত্রে আবার প্রিন্টিংটা একটার উপর আরেকটা লেগে যে নষ্ট হয়ে যেতে পারে। সো সিনক্রোনাইজ থাকাটা জরুরি। ওকে, ব্ল্যাঙ্কেট ওয়াশিং, এখানে স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এক্সজস্ট এন্ড গ্লুইং ডিভাইস, আমরা যখন প্রিন্ট তৈরি করি আসলে আমরা যখন রোটারি স্ক্রিনটা তৈরি করি, সেই রোটারি স্ক্রিন তৈরির সময় এই ধরনের গ্লুইং ডিভাইসটা দরকার হচ্ছে, যে এরকম আমরা ফ্ল্যাটটাকে এরকম রাউন্ড করে কি করছি, এই যে দুটো হাতল রয়েছে সেই দুটো হাতল দিয়ে পুরোটাতে গ্লু দিয়ে দিচ্ছে, অর্থাৎ যে টিএক্সজিআর কেমিক্যাল যেটা দিয়ে আমরা স্কিন প্রিপেয়ার করব সেটা লাগাচ্ছি। লাগিয়ে এটাকে শুকনো শুকনো করা হয়, তারপর সেটাকে অ্যাডজাস্ট করা হয়। শুকনোর পর সেখান থেকে যে সমস্ত আমাদের ইয়েগুলি রয়েছে অর্থাৎ আনকিউড এলাকা সেগুলো ধুয়ে ফেলা হয়। তো নরমালি যদি আমরা এক্সপোজিং মেশিন, রোটারি প্রিন্টিং মেইনটেনেন্স এর পড়ে যাচ্ছি, নরমালি যদি আমি স্কিন প্রিপারেশনটা একটু বলি, সেটা হচ্ছে যে মনে করো সেটা ভার্টিক্যাল হতে পারে, হরিজন্টাল হতে পারে, এরকম একটা রোলার যেটা পারফোরেটেড রোলার, ভিতরে আলো আছে, এটা দিয়ে আলো বের হয়। তো এখন আমরা কি করছি, আমরা যে ডিজাইনটা প্রডিউস করব সেই ডিজাইনটা প্রথমে কাগজে প্রিন্ট করে সেটা এর গায়ে লাগিয়ে দিচ্ছি। সেই কাগজটা কিরকম, যে ডিজাইনটা প্রডিউস হবে সেটা এর গায়ে লাগিয়ে দিচ্ছি ইম্পারমিয়াবল ইঙ্কের। তো যার কারণে এর এখানে যখন আলো জ্বলে তখন এই জায়গাগুলো যেগুলো কালো কালিতে অর্থাৎ ব্লক, সেগুলো দিয়ে কোনো আলো বের হয় না, বাকি জায়গাগুলো দিয়ে আলো বের হয়। তারপর আমরা যে স্কিনটা পলিস্টার মেশ ফেব্রিকটা বাইরে দেই, দেওয়ার পর আমাদের যে টিএক্সআর কেমিক্যালটা আছে সেই কেমিক্যালটা এরকম চাকতির সাহায্যে কি করি, পুরো ফেব্রিকটাতে উপর থেকে নিচ পর্যন্ত টেনে উপরে নামাই, আবার উপর থেকে নিচে উপরে ওঠাই, যে পুরো যে আমার ইয়েটা রয়েছে অর্থাৎ স্কিনটা রয়েছে যেন পুরোটাতেই, যে পলিস্টার মেশটা রয়েছে পুরোটাতেই যেন সেই কেমিক্যাল গুলি লাগে। তারপরে আমরা কি করছি, এটাকে তখন কন্ডিশনিং করছি, যে বাতি যখন জ্বালাই দিচ্ছি তখন এই জায়গাগুলো দিয়ে আলো বেরোচ্ছে, অর্থাৎ যে যে জায়গাগুলো দিয়ে আলো বেরোচ্ছে সেই সেই জায়গাগুলো টিএক্সজিআর গুলো কি হচ্ছে, শক্ত হচ্ছে। এবং তারপরে যখন আমরা ওয়াটার স্প্রে করছি তখন যে জায়গাগুলো শক্ত হয়নি অর্থাৎ যে জায়গাগুলো দিয়ে আলো প্রবেশ করেনি সেই জায়গাগুলো কি নরম থেকে যাচ্ছে, এবং ওয়াটার স্প্রের কারণে সেই জায়গাগুলো থেকে তখন আমরা কি করছি, যে এগুলোকে রিমুভ করে দিচ্ছি। ওয়াটার স্প্রে করলে তখন এই জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে, তখন এটার ভিতরে ডাইস দিলে বাইরে বেরিয়ে আসতেছে এবং ফেব্রিকের গায়ে লাগতেছে। এটাই হচ্ছে সংক্ষেপে রোটারি স্কিন প্রডিউস করার সিম্পলি প্রসেস। এটা লিকুইড স্কিন আর একটা গ্যালভানো স্কিন রয়েছে। মনে করো যে তুমি যদি এরকমটা করো, এটা হচ্ছে তোমার সেই মেশ ফেব্রিক, এই মেশ ফেব্রিকের উপরে তুমি চাকতি বা উইথ হেল্পিং সাবস্টেন্স দিয়ে কি করছো, পুরোটাতে টিএক্সআর কেমিক্যাল দিয়ে দিলা, দিয়ে দেওয়ার পর এটাকে ড্রাই করলে, ড্রাই করার পর কি করছো তুমি, লেজার অথবা তুমি যদি লেজার অথবা কোনো কিছুতে এরকম করে লেজার বিম, লেজারই সাধারণত ফেলা হয়, কেটে দেওয়া হয়, অর্থাৎ ডিজাইন অনুসারে আমার যে ইয়েটা রয়েছে সেখানে কেটে দেওয়া হয়। তো কেটে দিলে কি হবে, আলটিমেট সেই জায়গাগুলো দিয়ে আমার কি হচ্ছে, ইয়ের কোটিংটা যদি যখন চলে যাচ্ছে, কেমিক্যালের কোটিংটা উঠাই দিলে সেই জায়গাগুলো দিয়ে পেস্ট সহজেই বেরোতে পারছে। তো রোটারি স্কিনে সাধারণত এই দুই ধরনের স্কিন ব্যবহৃত হয়, যেটাকে গ্যালভানো স্কিন এবং লিকুইড স্কিন বলে থাকে। ওকে, তো তারপর সেগুলো আমরা মেশিনে সেট করি। তো এখন
মেইনটেনেন্সের বিষয় যদি আমরা চলে আসি তাহলে যেটা হচ্ছে যে ফার্স্টলি যেটা আমাদের দরকার যে এয়ার সোর্স প্রসেস অ্যাবভ দ্য রোটারি স্ক্রিন প্রিন্টিং মেশিন নিডস টু টার্ন অফ ফ্রম দ্য এয়ার এন্ড বিটুইন দ্য টুয়াইস এ ডে, প্রতিদিন দুইবার অ্যারোসল অয়েল 5 ড্রপস, মোটামুটি মেইনটেনেন্স বলতে যেগুলো বোঝায় প্রাইমারি মেইনটেনেন্স, তারপর জয়েন্টস, থার্ড অপটিক্যাল এক্সিস, ফোর্থ হয় ইমার্জিং এন্ড ফিফথ যখন এট দ্য এন্ড কাজ শেষ হবে সবকিছু চেক করে রেখে দিতে হবে। কনক্লুশন এই তো। তো এখন তাহলে কমপ্লিট একটা ধারণা যদি আমরা পেতে চাই রোটারি স্ক্রিন প্রিন্টিং মেশিনের জন্য, তাহলে রোটারি স্ক্রিন প্রিন্টিং মেশিনের আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো রোলার রয়েছে এবং কতগুলো রিজার্ভার রয়েছে, সেই রোলার গুলোর ভিতরে স্কুইজিং প্লেট রয়েছে এবং এই রোলার গুলোকে এবং ফেব্রিক গুলোকে কন্ট্রোল করার জন্য কিছু গিয়ার বক্স রয়েছে, কন্ট্রোল হেড রয়েছে, টেম্পারেচার কন্ট্রোলার রয়েছে, যেগুলো দিয়ে একই সাথে আমাদের প্রেসার, স্টিম এবং টেম্পারেচার কন্ট্রোল সবকিছু করা হয়ে থাকে। তো এবং স্কিন গুলো প্রিপারেশন করে লাগানো হয়। এই ছিল আমাদের আজকের এই এক্সপেরিমেন্ট অ্যাবাউট এক্সপেরিমেন্ট 6। তো এখন আমি তোমাদের সাথে আরেকটা এক্সপেরিমেন্ট শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এক্সপেরিমেন্ট 7 আমি শেয়ার করছি। সেটা এক্সপেরিমেন্ট 7 কি শেয়ার হয়েছে? ওকে, এক্সপেরিমেন্ট 7 সেটা হচ্ছে যে স্টাডি অন দ্য ডাটা কালার স্পেকট্রোফটোমিটার এন্ড ইটস মেইনটেনেন্স। তোমরা হয়তো ডাটা কালার স্পেকট্রোফটোমিটারের কথা শুনেছো, তোমরা মাইক্রোফোন অন করতে পারো, সাথে সাথে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো, প্রবলেম নেই। তো ডাটা কালার স্পেকট্রোফটোমিটার এই মেশিনটা কে বলা হচ্ছে, এই মেশিনটা দেখেছো কিনা, যে ডাটা কালার স্পেকট্রোফটোমিটারের কাজ হচ্ছে আমাদের যে কালার রেসিপি আছে সেই রেসিপি ক্যালকুলেট করা এবং একই সাথে আমরা যে কালার ফেব্রিকটা ডাইং করলাম অ্যাকচুয়াল শেডে সেটা ঠিক হচ্ছে কিনা বা সেটা ডাইং হচ্ছে কিনা, সেটা একই শেডে হয়েছে কিনা সেটার জন্য। তো বলা হচ্ছে কি স্টাডি অন দ্য ডাটা কালার স্পেকট্রোফটোমিটার ইন মেইনটেনেন্স। তো ডাটা কালার স্পেকট্রোফটোমিটার কি বলছে যে ডাটা কালার স্পেকট্রোফটোমিটার ইজ এ ফটোমেট্রিক ডিভাইস, অবশ্যই একটা ফটোমেট্রিক ডিভাইস দ্যাট মেজার কি মেজার করছে স্পেকট্রাল ট্রান্সমিটেন্স, স্পেকট্রাল রিফ্লেক্টেন্স অফ রিলেটিভ স্পেকট্রাল ইমিটেন্স, অর্থাৎ আলোর যে স্পেকট্রা সেটা ট্রান্সমিট সেটা মেজার করছে। সো ইট কম্পেয়ার্স দ্য লাইট লিভিং from the objects with an incident of at each wavelength, and most commonly data color machine is used for calculate reference recipe based on given swatch sample, অর্থাৎ বায়ার যে স্যাম্পলটা দিবে সেটার রেসিপি ক্যালকুলেট করা, অর্থাৎ ইয়েলো কত পার্সেন্ট, গ্রিন কত পার্সেন্ট, and measure dye fabric dimension of the dye of the sample, also define the accuracy of the developed shade and required, এবং যে শেডটা আমরা ডেভেলপ করলাম সেই শেডের যে বৈশিষ্ট্য বা প্রপার্টিস গুলি, হিউ, ভ্যালু, ক্রোমা, এগুলো সাধারণত মেজার করা হয়ে থাকে। অবজেক্টিভসটা কি? টু নো অ্যাবাউট দ্য ডাটা কালার স্পেকট্রোফটোমিটার, ডু মেইনটেনেন্স অফ দ্য স্পেকট্রোফটোমিটার। মেশিন স্পেকট্রোফটোমিটার ইউএসএ মডেল শুধু এটাই না, আরো অনেকগুলি রয়েছে, তবে এই ডাটা কালার স্পেকট্রোফটোমিটার যেটা সেটাই সবচেয়ে বেশি চলে। ফাংশন যদি বলি, রেসিপি ক্যালকুলেশন, চেক দ্য সিএমসি ভ্যালু অফ দ্য স্যাম্পল, অর্থাৎ কালার ম্যাচিং যেটা ক্যাবিনে ভ্যালু সেটা। সো এটা দুটো সাধারণত সফটওয়্যার ইউজ করে, ডাটা কালার ম্যাচ ইউজ ফর রেসিপি ডেভেলপমেন্টের জন্য, আরেকটা হচ্ছে এখানে আমরা কোনটা ডাটা কালার টুলস দেখছি, আরেকটা হচ্ছে যে ডাটা কালার টুলস ফর ডিফারেন্ট সিএমসি ভ্যালু বিটুইন স্ট্যান্ডার্ড স্যাম্পল এন্ড শেড ম্যাচিং। তো প্রথমে এখানে দুটোর সফটওয়্যারের কথা বলছি, যে ডাটা কালার ম্যাচ এবং ডাটা কালার টুলস। ডাটা কালার ম্যাচ দিয়ে সাধারণত তুমি একটা সোয়াচ দিল, সোয়াচ মানে হচ্ছে বায়ার যতটুকু কাপড়ের টুকরা প্রোভাইড করে সেটা থেকে একটা কালার, যেটা মনে করে একটা গ্রিন কালার আছে, তো এই গ্রিন কালারটা কোন কোন কালারের কম্বিনেশনে হবে সেটা ক্যালকুলেট করে দেওয়া হয় এখানে, সেটার জন্য রেসিপি ক্যালকুলেশন বলে। দ্বিতীয়ত, তো এই গ্রিন কালারটা তোমার বায়ার যে সোয়াচটা দিয়েছে সেটা এবং তুমি যে নতুন করে ডাইং করলা সেটার ভিতরে কতখানি পার্থক্য আছে সেটা বোঝার জন্য, বা ম্যাচ করেছে কিনা সকল ভ্যালু, যে হিউ কতখানি ভ্যালু, হিউ ভ্যালু ক্রোমা কতখানি, ডালনেস, ভিভিডনেস, শেড পার্সেন্টেজ, এটার জন্য ডাটা কালার টুলস ইউজ করা হয়, যেটা দিয়ে আমরা শেড ম্যাচিং সাধারণত বাংলা কথায় বলে থাকি। ওকে, shade matching on the step on data color. First station কি to ply up the fabric placed on the apparatus for flashlight on the computer। এই যে আমাদের যে সেখানে এইটা মুভটা, হাতলটা ওকে উঠানো যায়, এখানে উঠিয়ে স্যাম্পলটাকে এখানে লাগাতে হয়। তো এটার ভিতর দিয়ে তখন আলো পাস হয়, দেন সেখান থেকে রিফ্লেক্টেন্সটা আমরা মেজার করি। বলা হচ্ছে টু প্লাই অফ দ্য ফেব্রিক, অর্থাৎ ফোল্ড করে ভাঁজ করে, প্লাই অন দ্য অ্যাপারেটাস ফর ফ্ল্যাশলাইট অন দ্য কম্পিউটার and click the standard option, check the measurement, accept now and store। অর্থাৎ এটা অ্যাপ্লিকেশন টুলস। তো এটার হাতে বসলে আসলে যে বিষয়গুলি বললাম যে সেগুলো বোঝা যাবে, যেহেতু একটা সফটওয়্যার কাজ করছে। সেকেন্ড স্টেপ বলা হচ্ছে ইনপুট দ্য লট নাম্বার, ইনপুট অর্ডার নাম্বার, বায়ার কন্ট্যাক্ট নাম্বার, ফ্যাক্টরিতে যেভাবে কাজ করে, অর্থাৎ ডিটেলস গুলো আমরা ইনপুট দিয়ে দিই। তো এটাই সাধারণত কিভাবে কাজ করে, সিআই ল্যাব ভ্যালু অনুসারে কাজ করে থাকে। তোমরা নিশ্চয়ই সিএ
বি বা সিআই ল্যাব ভ্যালু সম্পর্কে পড়েছো, যে সাধারণত এটা এল ইজিক্যাল টু যখন 100% তখন 0 এবং এল ইজিক্যাল টু 0 তখন হোয়াইট বোঝায়। তো এখানে ইয়েলো প্লাস বি রেড প্লাস, এবং তখন একটা ভ্যালু, একটা কোন একটা স্যাম্পলের যখন এলএবি ভ্যালু বলা হয় তখন আসলে আমরা একটা স্যাম্পলের কালারটা কি ধরনের হবে সেটা অ্যাজাম্পশন করতে পারি মোটামুটি। যেমন যদি প্লাস বলা হয় তাহলে প্লাস এল এ বি, এল এর মান বলা হয়, বি এর মান বলা হয়, এ এর মান বলা হয়, তাহলে আমরা বুঝতে পারি। ওকে, তো রেজাল্ট কি, সিএমসি মানে হচ্ছে কালার ম্যানেজমেন্ট কমিটি, এন্ড ডি টোটাল কালার ডিফারেন্স, অর্থাৎ দুইটা স্যাম্পলের ভিতরে। এল দ্য লাইটনেস, জিরো তো অ্যাবসোলিউট ব্ল্যাক, অ্যাবসোলিউট হোয়াইট, এ ডিসপ্লে গ্রিন এক্সিস, নেভার রেড, অর্থাৎ এল এ বির যে থিওরিটা সেটাই। তো সেই থিওরি অনুসারে আমরা তখন কি দুটো কালার, দুটো স্যাম্পলের ভিতরে, অর্থাৎ বায়ারের যে স্যাম্পল এবং আমাদের যে স্যাম্পল, সেই দুটো স্যাম্পলের ভিতরে পার্থক্য মেজার করে থাকি। ওকে, রেজাল্ট তো হলো অ্যান্ড স্যাম্পল ডাটা কালার ক্যালিব্রেশন। তো এই যে আমরা প্রথমে রেসিপি ক্যালকুলেট করি এবং দ্বিতীয়ত দুটোর ইয়ে ক্যালকুলেট করি, অর্থাৎ কি বলবো যে ডিফারেন্স ক্যালকুলেট করি। তো সেটার জন্য আমাদের মেশিনকে কিন্তু ক্যালিব্রেশন করতে হয়, এটা কিন্তু মেইনটেনেন্স। তো ক্যালিব্রেশনের জন্য দেখো এখানে এখানে অনেকগুলো টাইলস দেখতে পাচ্ছ, ব্লু গ্রিন টাইলস বলা যেতে পারে, হোয়াইট টাইলস, হোয়াইট। ওকে, সেটার এই সবগুলো ইনস্টল যন্ত্র দিয়ে বা সবগুলো ক্যালিব্রেশন টুলস দিয়ে সাধারণত মেশিনটাকে ক্যালিব্রেট করতে হয়। বলা হচ্ছে যে ফার্স্ট সেন্স দ্য ব্ল্যাক টাইলস, প্রথমে এই যে এই ব্ল্যাক টাইলসটা আমরা এখানে দেই, দিয়ে অ্যাবজর্ব রিফ্লেক্টেন্স নেই। বলা হচ্ছে ক্লিক কালার টুল, ক্লিক দ্য ইনস্ট্রুমেন্ট অপশন, ক্যালিব্রেশন, চেক দ্য রেডি এন্ড ক্লিক ওকে। যখন ক্যালিব্রেশন অপশনে যাবা তখন তোমরা ভিডিও দেখে নিও, ওই ইউটিউবে আমি কিছু লিংক দিয়ে দিব সেখানে। তো কন্ট্রোল এখানে গেলে তখন এই ব্ল্যাক টাইলসটা প্রথমে দিয়ে ট্রান্সমিশন নিতে হয়, তারপরে হোয়াইট টাইলসটা দিতে হয়, তারপরে যেটা বলছে ক্লিক দ্য রেডি এন্ড ওকে আফটার সেন্স দ্য গ্রিন টাইলসটা দিতে হবে, দেওয়ার পর রেডি করতে হবে। অথবা মাঝে মধ্যে এটা মোটামুটি 8 থেকে 12 ঘন্টার পারফরমেন্স পর্যন্ত থেকে থাকে। তো আবার পিওর হোয়াইট চাইলে তখন এই হোয়াইটটা দিয়ে আবার ক্যালিব্রেশনটা করে নিতে হবে। আমরা ঠিক যেরকম কি বলবো, প্রত্যেকটা মেশিনে তো ক্যালিব্রেশন করতে হয়, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডের সাপেক্ষে সে বাকি ফেব্রিক গুলোর বা বাকি ইয়েগুলোর মেজারমেন্ট করবে যে একই সাথে গ্রিন, ব্ল্যাক এবং হোয়াইট রয়েছে। তো এই হচ্ছে ডাটা কালার স্পেকট্রোফটোমিটার, সংক্ষেপে ক্যালিব্রেশন সম্পর্কে বললাম, যেহেতু আসলে বোঝানোর বলাচ্ছে এটা যদি অ্যাপ্লিকেশন হলো বেটার হতো। তো এই হচ্ছে আমাদের ডাটা কালার স্পেকট্রোফটোমিটার। সো দুটো কাজ করছে, প্রথমত কি বলা হচ্ছে যে কালার রেসিপি ক্যালকুলেট করছে এবং একই সাথে কে বাই এস ভ্যালু, অর্থাৎ কতটুকু ডাইস পার্সেন্টেজ আছে এখানে সেটা মেজার করছে, এবং দ্বিতীয়ত কালার ডিফারেন্স দুটো স্যাম্পলের ভিতরে বের করছে। ওকে, সো এই ছিল আজকের এই ল্যাবের জন্য বা এক্সপেরিমেন্টের জন্য। আমরা যদি সর্বশেষ আজকের আমাদের সর্বশেষ যে এক্সপেরিমেন্ট সেটাতে চলে যাই, তাহলে আমি আবার শেয়ার করছি তোমাদের সাথে। Okay, now the last experiments about the study on pH meter and its maintenance. So pH আমাদের meter, বোর্ডের ল্যাবগুলো কত বলতে? হ্যাঁ আচ্ছা বুঝি নাই, আমরা 8টা দেখবো, 8টা। জি স্যার, জি স্যার। ওকে, সো স্টাডি অন দ্য পিএইচ মিটার এন্ড ইটস মেইনটেনেন্স। বলা হচ্ছে যে পিএইচ মিটার সম্পর্কে আমরা সবাই জানি, পিএইচ মেজারমেন্ট করা। আমরা সাধারণত দুটো সিস্টেমে পিএইচ মেজার করে থাকি, একটা হচ্ছে পিএইচ পেপার এবং পিএইচ মিটারের মাধ্যমে। সো এখানে যদি আমরা একটু দেখি যে পিএইচ মিটার ইজ এ সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট মেজার দ্য। হ্যালো, তোমার কথা বুঝতে পারছি না, তোমার কথা নয়। 7টা করে আমরা। হ্যালো, না, না স্যার, 8টাই করতে হবে একটা তোমাকে। কম দেন, আচ্ছা, সেটা এটা বাদ দেন স্যার। কম দিব, এখন পড়তে হবে, একটু দেখো, few minutes only please. So study on the pH meter and its maintenance যদি আমরা দেখি, তাহলে pH meter যেটা কি বলছে যে pH meter is a scientific instrument that measure the hydrogen ion activity in water based solution, indicating the acidity, alkalinity expressed as a pH meter. Okay, they measure the difference between electric potential between pH electrode. Okay, and pH sometime meter, potentiometer নামেও কিন্তু পরিচিত হয়। তো অবজেক্টিভসটা কি? টু নো অ্যাবাউট দ্য pH meter and function, to know about the maintenance of the pH meter and calibration. তো মেশিন স্পেসিফিকেশন যদি আমরা বলি, তাহলে pH meter জেনারেলি কি কি থাকে? একটা বডি, ইনস্ট্রুমেন্ট, সার্কিটস থাকবে প্রত্যেকটারই, কন্ট্রোলস ইউনিট থাকবে, কানেক্টরস থাকবে, এন্ড ডিসপ্লে থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে, বডি ইউনিট, ইলেকট্রোড প্রোব বা কানেক্টরস, এবং সাথে আমরা দেখতে পাচ্ছি বাফার সলিউশন, যে সলিউশনটা দিয়ে সাধারণত ক্যালিব্রেশন করতে হয়।
ওকে, অন অফ সুইচ, টেম্পারেচার কন্ট্রোল, ক্যালিব্রেশন কন্ট্রোল। তো ক্যালিব্রেশনের জন্য সাধারণত কি করতে হবে, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন। স্ট্যান্ডার্ড সলিউশন দিয়ে আমাদের ক্যালিব্রেশনটা করতে হয়। যে প্রথমে আমরা কি করি, এই স্ট্যান্ডার্ড সলিউশনটা এখানে ঢেলে নিই, তারপর আমাদের যে প্রবটা রয়েছে সেই প্রবটা দিয়ে আমরা এখানে দেখি যে এটা কত শো করছে। যেহেতু এটা স্ট্যান্ডার্ড সলিউশন, সেটা সাধারণত PH4 অথবা PH7 অথবা PH10 এর হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্রবে যখন ঢুকানো হবে তখন সেটা কি হবে যে এখানে রিডিং দিবে। তো আমরা তখন মনে করো 7 দিয়েছি, তো 7 যদি না হয় তখন এখানে এটাকে আমরা কি করছি, টিপে টিপে 7 করে নিচ্ছি। অর্থাৎ এটা স্ট্যান্ডার্ড সলিউশন, এটার পিএইচটা অলওয়েজ 7 হতে হবে। এটা 4, এটার পিএইচটা অর্থাৎ দুটো পিএইচে সেট করতে হয়, একটা 7 অথবা 4 অথবা 10 বা 3টা করলে আরো ভালো। সেট করে নিয়ে দেন অন্যান্য যে সমস্ত ডাইস কেমিক্যাল আছে বা ওয়াটার আছে সেগুলোর পিএইচটাকে মেজার করতে হয়। সেজন্য এই ক্যালিব্রেশনটা সাধারণত প্রতিদিন করলে ভালো, তবে 1 সপ্তাহ অন্তর অন্তর করা হয়ে থাকে। এখানে সেটাই বলছে যে অন অফ সুইচ, আর কিছু থাকছে না। টেম্পারেচার কন্ট্রোল ইউনিট, ক্যালিব্রেশন কন্ট্রোল, তারপর হচ্ছে মুড অফ সিলেক্টর। তো এখানে অনেকগুলো মুড কাজ করে, যেগুলো হাই ভলিউম, অর্থাৎ আমরা যে পিচ মিটারটা দেখলাম, তো এখানে অনেকগুলো একই সাথে মাপা যায়। সেটা হচ্ছে স্ট্যান্ড বাই মুড। In this position, electrodes are protected from electrical currents and it is the position used for maintaining the equipment while stored. যখন একটা ইকুইপমেন্টটাকে আমরা ব্যবহার করব না, অর্থাৎ বন্ধ করে রেখে দিব, তখন এই মুডে সাধারণত রাখতে হয়। দেন pH mood. In this position, the equipment can take pH measurement after performing the required calibration procedure. এটাতে সাধারণত পিচ মাপার জন্য পিচ মুডে রাখতে হয়। এন্ড মাল্টি ভোল্ট মুড, ইন দিস পজিশন ইকুইপমেন্ট ইজ ক্যাপাবল অফ পারফর্মিং, একই সাথে তোমার যে ভোল্টেজ রয়েছে তোমার সেই সলিউশনে বা সেটাও কিন্তু মেজার করে দিবে। এবং সর্বশেষ যদি আমরা বলি এটিসি, অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল মুড, যে একই সাথে তোমার পিচ এর সাথে সাথে টেম্পারেচারটাও দরকার, ঠিক তখন এটিসি মুড অন করে দিলে তোমার একই সাথে টেম্পারেচারটাও শো করবে। সেজন্য যে ফাংশনাল একটা প্রোব এখানে লাগবে, সাধারণত একটা কালো স্ক্রুড্রাইভারের মতো প্রোব থাকে, যেটা এখানে লাগিয়ে টেম্পারেচার প্রোব, সেটা ইউজ করলে আমরা টেম্পারেচারটাও দেখতে পারবো। তো এই ছিল কয়েকটা মুড আমাদের পিএইচ মিটারের। ওকে, কম্বাইন ইলেকট্রোড পোর্ট, আমরা যে এখানে সেপারেট দেখছি, এখানে কম্বাইনও থাকতে পারে একই সাথে টেম্পারেচার এবং পিএইচ। ওকে, বলা হচ্ছে যে ডিভাইস বি স্টোরেড ডিস্টিল ওয়াটার and stay connected measuring instrument, a combination electrode is a references. তো আমাদের এই ইলেকট্রোডটাকে প্রিজার্ভ করার জন্য আবার এক প্রকার রেফারেন্স স্টোরেজ সলিউশন পাওয়া যায়, সেই স্টোরেজ সলিউশন দিয়ে রাখা যায়। টিপিক্যাল সার্কিট, তো এখানে একটা টিপিক্যাল সার্কিট থাকছে, অর্থাৎ কিভাবে কাজ করে আমরা জানি। এখানে দুটো ইলেকট্রোড থাকছে, সেই দুটো ইলেকট্রোডের পটেনশিয়াল ডিফারেন্সটাই কিন্তু আমাদের মিটারটা মেজার করছে। তো এখানে আমরা দেখি যে ভোল্ট মিটার লাগানো থাকছে, দুটো পটেনশিয়াল মিটার অর্থাৎ দুটো ইলেকট্রোড থাকছে। সেই ইলেকট্রোডের আদান প্রদান, অর্থাৎ সলিউশন কিরকম আদান প্রদান করতে পারছে হাইড্রোজেনের পরিমাণ, সেটা থেকে আমরা পিএইচটা মেজার করে থাকি, হাইড্রোজেন আয়নের পরিমাণ। সো আমরা জানি জেনারেল ক্যালিব্রেশন প্রসিডিউর, 1 পয়েন্ট ক্যালিব্রেশন এন্ড 2 পয়েন্ট ক্যালিব্রেশন। 1 পয়েন্ট ক্যালিব্রেশনটা বলা হচ্ছে যে যখন আমরা একটা পিএইচ সেট করব, মনে করো PH7 সেট করেই ক্যালকুলেশন শুরু করলাম বা পিএইচ দেখা শুরু করলাম, তখন সেটাকে আমরা বলতেছি 1 পয়েন্ট ক্যালিব্রেশন। 2 পয়েন্ট ক্যালিব্রেশন যেটা হচ্ছে যখন 2 বা ততোধিক পিএইচ আমরা ঠিক করছি, যেমন 7 এ একবার ঠিকঠাক করে নিচ্ছে এবং একই সাথে 10 এ একবার ক্যালিব্রেশন করছে, অর্থাৎ 10 এ সলিউশন দিয়ে 10 সেট করে নিচ্ছে। ওয়ার্কিং প্রসিডিউর, জেনারেল মেইনটেনেন্স যদি আমরা বলি এভরি 6 মান্থস এটা সাধারণত করতে হয়। আর যদি বলি যদি ব্রেকডাউন হয় তাহলে তো সাথে সাথেই ফ্রিকোয়েন্সি এভরি 4 মান্থস। আরো যদি বলি কন্ট্রোল ইলেকট্রোড প্রতিদিন ক্লিনিং করতে হয় কাজ শেষে, ঠিক আছে, যে ডিসপোজিট ব্যাকটেরিয়া, জেনারেল ক্লিনিং অয়েল এন্ড গ্রিসেস, প্রোটিন ডিপোজিট। আদার প্রিকশনারি মেইনটেনেন্স সাধারণত জেনারেলটাই সব সময় করা হয়, প্রতিদিনই মোটামুটি ক্লিনিং ইলেকট্রোডের। ওকে, তারপরে আদার প্রিকশন যেটা রয়েছে যে ডু নট স্ট্রাইক দ্য ইলেকট্রোড গিভেন দ্য স্ট্রাকচার এন্ড গ্রাজুয়ালি made of the glass and fibril, so it is necessary to manipulate the carefully and preventing knock off. Remember, দেখো আমাদের যে আদার প্রিকশন হচ্ছে যে মনে করে স্টোরেজ সলিউশন ছাড়াই আমরা রেখে দিলাম, বাফার সলিউশন ছাড়াই রেখে দিলাম, তাহলে তো হবে না। এবং সেই সাথে যদি ক্যালিব্রেশন ভালো মতো না হয় তাহলে তো আমাদের সঠিক যে মান সেটা আসলে দিবে না। তো এটাই ছিল আজকে আমাদের ক্যালিব্রেশন বলতে অর্থাৎ পিএইচ মিটার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা।
তো পিএইচ মিটারের ক্ষেত্রে প্রথমেই থাকছে আমরা হাইড্রোজেন আয়ন অ্যাক্টিভিটি মেজার করছি। তো পিএইচ মিটারের ক্ষেত্রে পিএইচ পেপার ব্যবহৃত হয়, কিন্তু পিএইচ মিটারটা সবখানে ব্যবহার করা যায় বিকজ অফ ডাইস সলিউশনে তো আর পিএইচ পেপার ইউজ করা যায় না। সো এখানে কতগুলি পার্টস দেখছি, বডি, তারপর ডিসপ্লে, কন্ট্রোলার, কানেক্টর, বাফার সলিউশন অর স্ট্যান্ডার্ড সলিউশন, অন অফ সুইচ, টেম্পারেচার কন্ট্রোল, ক্যালিব্রেশন কন্ট্রোল, অনেকগুলো মুড দেখছি। কোন মুডে আসলে কখন কাজ করবে, যখন বন্ধ করে রাখবে স্ট্যান্ড বাই, যখন পিচ মাপবো পিচ মুড, মাল্টিভোল্ট মাপলে মাল্টিভোল্ট মুড, টেম্পারেচার শো করলে এটিসি মুড এক্সেট্রা। সো কম্বাইন ইলেকট্রোড পোর্ট পাওয়া যাচ্ছে, টিপিক্যাল সার্কিট রয়েছে ভিতরে, সেই সার্কিটের মাধ্যমে কিন্তু আসলে আমাদের আয়ন এক্সচেঞ্জটা হচ্ছে এবং সেটার ইলেকট্রন বা মিলিভোল্ট সেটা মেজার করছি। জেনারেল ক্যালিব্রেশন প্রসিডিউর 1.2 2 পয়েন্টই বেটার ওয়ার্কিং প্রসিডিউর, কারণ 2 পয়েন্ট হলে দুটো পিএইচে করতে হয়। তারপরে যদি আমরা বলি মেইনটেনেন্স এভরি 6 মান্থস, এভরি 4 মান্থস, অ্যান্ড ক্লিনিং ইলেকট্রোড, যেটা আমাদের প্রতিদিনই করতে হয়। তো এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট যে স্টক সলিউশন 1M HCl এবং HNO3 দিয়ে সাধারণত 20 মিনিট ধরে ওয়াটার রিন্স করতে হয়। তো এরকম কিছু ব্যাকটেরিয়া থাকতে পারে, সেগুলোকে ডোমেস্টিক ব্লিচ দিয়ে 10 মিনিটস, ক্লিনিং অয়েল এন্ড গ্রিজ, ইলেকট্রো মাইল্ড ডিটারজেন্ট, অ্যালকোহল দিয়ে আমরা ধুয়ে ফেলি, অ্যান্ড protein deposit soak in pH electrode 1% pepsin and 1% HCl 5 minutes মোটামুটি, and others। এই ছিল আমাদের রেস্ট যে এক্সপেরিমেন্ট গুলি, সেই এক্সপেরিমেন্ট গুলির কথাবার্তা।